2024 লোকসভা নির্বাচনে নিজের কেন্দ্রে হেরে গিয়েছিলেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদে বড় ধাক্কা তখন খেয়েছিল কংগ্রেস। বহরমপুর কেন্দ্র হাতছাড়া হতেই বহু কংগ্রেসের নেতাকর্মী তৃণমূলে যোগ দেন। এরপরই চলতি বছরে জেলা মহিলা কংগ্রেসের দাপুটে নেত্রী হিসেবে পরিচিত প্রতিমা রজক কংগ্রেস ছেড়ে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। 2021 সালে বড়োয়া প্রথমবার তৃণমূলের দখলে আসে, কিন্তু বর্তমান তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ায় এলাকায় রাজনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে। মুর্শিদাবাদের বড়োয়া বিধানসভায় ফের রাজনৈতিক উত্তাপ। এই মুহূর্তে বড়োয়ার নির্বাচনে ফের আলোচনায় প্রতিমা রজক। 2026 সালে বিধানসভার টিকিট পেতে পারেন বলে গুঞ্জন শুরু। বর্তমানে তিনি একজন আইসিডিএস কর্মী হিসেবে কাজ করছেন। এই প্রতিমা রজক সিএনএর প্রতিনিধিকে একান্ত সাক্ষাৎকারে জানালেন বেশ কিছু কথা। সেই প্রতিমা রজক কিন্তু দুইবার বিধায়ক থাকলেও সম্পূর্ণ বিতর্কের বাইরে থেকে দুবার বিধায়ক হয়েছে। তার বিরুদ্ধে কোনো রকম কোনো আঙুল বা তার নামে এখনো কোনো কালি ওঠেনি। যে বড়ুয়া বিধানসভায় একাধিক দুর্নীতি, এমনকি বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা আজও অবধি দুর্নীতির জন্য জেল খাটছে। সেই বড়ুয়ায় নারী শক্তির উপর ভর রাখছে তৃণমূল কংগ্রেস। ঠিক কতটা এগিয়ে যেতে পারবে তৃণমূল কংগ্রেস, কতটা সফল হবে, সরাসরি জানবো প্রতিমা রজকের কাছে। আজ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিমা রজক। দিদি, ক্যালকাটা নিউজ আপনাকে স্বাগতম। প্রথমেই একটা কথা, আপনি একদম সাধারণ ঘরের মহিলা, আর সেই সাধারণ ঘরের মহিলা থেকে এই রাজনৈতিক জীবনে আসা আপনার, বা পরপর যে দুবারের বিধায়ক হয়েছেন, প্রথম যখন টিকিট পেয়েছিলেন মূলত কি ইচ্ছা ছিল, আর বর্তমানে সেই জায়গাটা নিয়ে কি বলবেন? 2003-এ প্রথম জেলা পরিষদে দাঁড়িয়েছিলাম। যখন আমি রাজনীতির সম্বন্ধে কিছুই বুঝতাম না, যে জেলা পরিষদ কি, পঞ্চায়েত কি, পঞ্চায়েত সমিতি কি, কিন্তু আমার বাড়ির ইচ্ছা ছিল, বা আমার পরিবারে যারা আমার দাদা বোনদের ইচ্ছা ছিল যে এলাকার উন্নয়নটা করতে হবে। কারণ তখন বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায় প্রত্যেকটা জায়গায় পঞ্চায়েত ও বামফ্রন্টের। আমার যেখানে বাড়ি, বাপের বাড়ি পাঁচতুপি অঞ্চল, পাঁচতুপিতে কিছু কিছু রাস্তা ছিল, মানে আমার পাড়াটা বলুন, ড্রেনের রাস্তা এতটাই খারাপ ছিল, সেটাকে ঠিক করার জন্য বারবার তাদের কাছে গিয়েছিল, কিন্তু যদিও তারা করেনি। তাই সেইগুলোকে ঠিক করার জন্যই তারা বলেছিল আমাকে যে তোকে রাজনীতিতে আসতে হবে। আর বর্তমানে এখন এই বড়ুয়া তৃণমূলেরই দখলে। এখন এই মুহূর্তে এই বড়ুয়া যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, শাসক দলের কাছে কার্যত একদম বিজেপির পাখির চোখ হয়ে, এই জায়গায় তৃণমূল নেতৃত্ব যদি ফের প্রতিমা রজকের নামে ভোট চাইতে যায়, মানুষের সারা কি সেই আগের মতো মিলবে? কি মনে করেন, অভিমত কি? মানুষের সঙ্গে আমি কোনো রকম প্রতারক করিনি, বা আমি কোনো রকম দুর্নীতি করিনি। এবার বড়োয়ার মানুষ যদি, জনগণ যদি ভাবে, বা সাধারণ মানুষ যদি ভাবে যে হ্যাঁ প্রতিমা রজকের কাছে আমি একটু উপকারও পেয়েছি, তাহলে তারা আমার পাশে থাকবে, এটুকু আমি আশা রাখি। কিন্তু এই যে দুইবার আপনি বিধায়ক হলেন কংগ্রেসে, এবং তারপর থেকে কার্যত দল বদল করলেন, বিরোধীরা তো বলছে এই দল বদল ব্যক্তিগত সুবিধা বা ব্যক্তিগত স্বার্থে। এই জায়গাটা থেকে কি মনে হয় আপনার? যদি সেটাই হবে যে আমি ব্যক্তিগত স্বার্থে বা ব্যক্তিগত কিছু পাওয়ার জন্য এই দলে এসেছি, তাহলে আমি অনেক আগে যেতে পারতাম। তখন তো আমার কেউ বাধা ছিল না। 2014 তো আমার কাছে অফারে এসেছিল, 2016 পর আমার কাছে অফারে এসেছিল মন্ত্রীর টাকার। তাহলে সেই মন্ত্রীরা কি আমার কাছে ব্যক্তিগত ছিল না, বা আমার ভালো হতো না? আজকে আপনারা আমার বাড়িতে এসেছেন, দেখুন তো আমার বাড়ির অবস্থা কেমন। যদি আমি এই দলে ব্যক্তিগত কিছু পেয়ে থাকি, আজকে তো আমি কয়েক মাস হলো আমি জয়েন করেছি, কেউ বলতে পারবে যে আমি শাসক দল থেকে কোনো রকম সুবিধা নিয়েছি বা কোনো রকম সুবিধা পেয়েছি? কংগ্রেস থেকে শাসক দলে আসার মূল উদ্দেশ্য কি আপনার? সেটা বলতে পারেন বিশ্বাস। কারণ আমি এত বছর কংগ্রেস দলটা করলাম, সেই 2003 থেকে 2021। অধীর চৌধুরী উনি আমার গুরু ছিলেন, বলতে পারবেন দাদা ছিলেন, উনি আমাকে বোনের মতো দেখতেন, আমি ওনাকে শ্রদ্ধা করতাম, উনি আমাকে খুব ভালোবাসতেন। কিন্তু আমি যাকে দেখে দলটা করব, সে যদি আমাকে বিশ্বাসটা না করে এত বছর দল করার পর, তাহলে কি আমার সেখানে থাকাটা উচিত হবে? বর্তমানে বড়োয়ার সব থেকে বড় সমস্যার কথা জানালেন তিনি। আমার কাছে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। কারণ কি বলুন তো, এই বড়োয়াতে তো একটা বড় হাসপাতাল হলে এলাকার মানুষের খুব উপকার হবে। কারণ আমাদেরকে যেতে হয় কান্দি, নয় বহরমপুর, নয় কলকাতা। এবার কলকাতার যা পরিস্থিতি, এখন সহজে গেলে তো আমরা একটা কাউকে ভর্তি করতে পারবো না, আর হয়তো কান্দিতেও আমরা অতটুকু সুযোগ আমরা পাই না। আমাদের বড়োয়াতে গ্রামীণ হাসপাতাল আছে, প্রত্যেকটা জায়গায় পিএসসি আছে, কিন্তু এখানে যদি একটা বড় একটা হাসপাতাল থাকে, মাল্টি স্পেশালিটি বা সুপার স্পেশালিটি যদি হসপিটালটা থাকে, আর কি আগামী দিনে যদি হয়, তাহলে এই এলাকার মানুষের অন্তপক্ষে উপকার হবে। যদি ফের বিধায়ক হন, তাহলে তার প্রথম কাজ কি হবে জানালেন প্রতিমা রজক। দেখুন, আমরা অবশ্যই, আমি কিন্তু দুবার আমি জিতেছি ঠিকই, আমি বারবার কিন্তু বিধানসভায় একটা কথাই বলেছি যে আমার এলাকার উন্নয়নটা করতে হবে। আমি স্বাস্থ্যের ব্যাপার নিয়ে বিধানসভায় লড়াই করেছি, আমি জলের ব্যাপারে লড়াই করেছি, যেটা আমি আদায় করেও আনতে পেরেছি, আমি রাস্তাঘাটের ব্যাপারে আমি লড়াই করেছি, পেরেছি আনতে।
আমি একটা বিষয় লড়াই করেছিলাম, যেটা আমাদের নাঙ্গলহাটা বিল আপনারা জানেন, যেখানে প্রতি বছর মানে জল জমে থাকে, বর্ষার সময় চাষ করতে পারে না জল জমে থাকার জন্য, খরাতে তারা জল পায় না চাষ করার জন্য। আমার কিন্তু একটা লক্ষ্য ছিল ওখানে আমি একটা মানে ড্যামের মতো তৈরি করব। আমি আধিকারিকদের নিয়ে এসে সেখানে দেখিয়েছিলাম, চেষ্টাও করেছিলাম অনেক, যাই কোনো কারণে করতে পারিনি। আমি আমাদের পাঁচটিপি অঞ্চলে জানেন একটা নদী আছে, মুরাক্ষী নদী যেটা আছে কজওয়ে, যেটা আমি বিরোধী থাকাকালীন আমি কিন্তু সেটার কোনো রকম পারমিশন পাইনি, আমি করতে পারিনি। আর আরেকটা যেটা আছে উন্নয়ন যেটা বলবেন, হাসপাতাল, যেটা বারবার বলেছি, কিছু টাকা দিয়েছে, বনান হাসপাতালেও দিয়েছে, কিছু কিছু কাজ হয়েছে, পাঁচটিপি হাসপাতালেও হয়েছে, আরও কিছু আছে, যদি বড় করে করা যায় আগামী দিনে। কংগ্রেস বিধায়ক থাকাকালীন রাস্তাও করে দিয়েছেন বলে জানান তিনি। যে এই গ্রাম বাংলায় রাস্তাঘাটের এত অবস্থা খারাপ, যখন জেলা পরিষদে দাঁড়িয়েছি সাইকেলে করে ঘুরেছি, মাঠে ঘাটের দিকে গিয়েছি, কোনো রাস্তা নেই। আমরা রাস্তা করলাম শাহরা অঞ্চলের, এখনও দেখবেন সেই রাস্তা বড় বড় রাস্তা। আমরা রাস্তা করলাম পাঁচটিপি অঞ্চলে, যেটা ভাস্ত টু গোদাপাড়া রাস্তা, যেটা স্বপ্নেও কেউ কোনদিন ভাবেনি, কিন্তু ওই গোদাপাড়া এলাকার মানুষ এখনও তারা বেঁচে আছে, তারা সাথে ছিল আমাদের। 2011-তে আমি বিধানসভায় দাঁড়িয়েছি, যেহেতু আমি বিরোধী, আপনারা সকলেই জানেন, বিরোধী হলে একটু অসুবিধা হবেই কাজকর্মে। আমি আমার কোটা মতো যে টাকাটা পেয়েছি, প্রতি বছর 7 লাখ করে টাকা পেয়েছি। আমি সেই কোটায় আমার 13টা অঞ্চল ছিল, বনা ব্লকের 11টা, আর 10 আমার বড়াম ব্লকের 11টা, আর ছিল ভরতপুরে 3টে, 14টা অঞ্চল ছিল। ভরতপুরে যে 3টে ছিল, গড্ডা, গুন্দুরিয়া, জজান। বনা ব্লকের রাস্তা যদি বা খানিক ভালো ছিল, কিন্তু আপনারা যদি যান গড্ডা অঞ্চলের কাশীপুর, বালিচুনা, এই রাস্তাগুলো আপনারা তখন হয়তো দেখেছেন 2011 সালে কি ছিল, তখন কিন্তু যাওয়া যেত না। যদি যান এখনও বুঝতে পারবেন গেলে, ছত্রপুর জাগনি, যেটা গন্দুরিয়া অঞ্চল, কোনো এমএলএ আজ পর্যন্ত সেখানে পৌঁছায়নি, কিন্তু আমি সেই এলাকাগুলা পায়ে হেঁটে ঘুরে এসেছি। আমি গিয়েছি সেখানে, আমি তাদের দাবি ছিল যে রাস্তা করতে হবে, আমি সেখানে প্রথমবার জিতে আমি রাস্তা করে দিয়েছি। মানুষের পাশে যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন বলে জানালেন প্রতিমা রজক। মানুষের পাশে আগে ছিলাম, আছি এবং থাকবো। যদি সেই রকমভাবে সুযোগ থাকে অবশ্যই থাকবো, সুযোগ না থাকলেও যেমনভাবে ছিলাম থাকবো, এবং তাদের পাশে থেকেই, তাদের সঙ্গে থেকেই এলাকার উন্নয়নটা করব, এটুকু আমি বলতে পারি। সাধারণের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছেন তিনি। দেখুন, বিরোধী ছিলাম বলে একটু তো থাকবেই আর কি লড়াই, কারণ আমাকে তো লড়াই করে নিয়ে আসতে হবে সব কিছুই। আমি বিধানসভার ভেতরে লড়াই করেছি যে আমার এলাকার উন্নয়ন করতে হবে। তারপর আমার কাছে শাসক দল থেকে অনেক অফার এসেছিল, কিন্তু চ্যালেঞ্জের মুখে কি কখনো পড়েছিলেন? অবশ্যই 2014-তে যখন রাজ্যসভা ভোট, আমাকে কিন্তু বারবার তারা বলেছিল যে হয় আমাদেরকে ভোট দাও, নয় ভোট থেকে বিরত থাকো। তারা আমাকে টাকার অফার দিয়েছে, তারা আমাকে মন্ত্রীর অফার দিয়েছে, কিন্তু আমার একটাই নীতি ছিল যে আমি বেঈমান কারোর সঙ্গে করবো না। যতদিন যে দলেই থাকি না কেন সেই দলেই থাকবে, এবং সেই সময় সেই যে মানুষগুলো আমাকে ভোট দিয়েছে যে দল থেকে, কারণ আমি তখন কংগ্রেস ছিলাম, কংগ্রেসের মানুষ আমাকে ভোট দিয়েছে, আদার্স যারা আমাকে ভালোবাসে ব্যক্তিগতভাবে তারা আমাকে ভোট দিয়েছে, কিন্তু আমি তাদের পাশে থাকবো। অর্থাৎ বিরোধী ছিলেন বলে উন্নয়ন করতে পারেননি, এই অভিযোগটা তাহলে সঠিক? সঠিক, কারণ শুধু শাসক দল যে আমার বিরোধী ছিল তা নয়, ছিল কিছু কিছু আধিকারিক। যখন আমি 2015-তে যখন আমি কাজ করব বলে রেডি করি, ডিএমরা আমাদের কাজের দেখাশোনা করে, তাদের হেডে টাকাটা আসে, তারা আমাদেরকে টাকাটা দেয় যে আমরা কি করে কাজ করব। তখন কিন্তু ডিএম সাহেব ছিলেন, উনি কিন্তু যাই হোক আমার কাজের টাকা ছাড়তে চাননি, আপনারা অনেকেই জেনে থাকবেন। আমি হাইকোর্ট করে কিন্তু সেই টাকা বার করে নিয়ে এসেছিলাম। তারপরে কিন্তু আমি কাজ করেছি 2016 যে ভোটের আগে, কিন্তু ডিএম সাহেব পরে বলেছিলেন যে দিদি আমার ভুলে হয়েছে, যাই হোক আমি 2016-তে আমি আবার জিতেছি, আপনারা দেখেছেন। কারণ আমি কিন্তু কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করিনি, বা আমি কেউ বলতে পারবে না কারোর কাছ থেকে আমি একটা পয়সা নিয়েছি। আমার কাছে কিছু অনেক অভাব ছিল যে তোমাকে 5টা চাকরি দেবো, তুমি এসো। 2বার বিধানসভা নির্বাচনে বিধায়ক হয়েছিলেন, এবারে যদি তৃণমূলের হয়ে অর্থাৎ ক্ষমতাসীন দলের হয়ে তিনি লড়াই করেন, বড়োয়ার মানুষ কি দৃষ্টি দেবে নারী শক্তির দিকে? তাকিয়ে থাকবো সেদিকেই। মুর্শিদাবাদে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, ক্যালকা নিউজ নেটওয়ার্ক।